মৃত্যুদণ্ড দেওয়া হবে। না না, আমি এরকম ভুলে স্পর্শ করিনি, এটা ভুলে স্পর্শ হয়ে গেছে। সে আমাকে ধরে যখনই পিছনের দিকে সরেছে, আমি তো ব্রাহ্মণ, কি করে বিবাহ করতে পারি তোমার মেয়ের সঙ্গে? খুব মাধবের শ্রী বিকাশ সঙ্গে। জয় জগন্নাথ। বিদ্যাপতি মনে মনে খুব খুশি হয়েছেন। রাত ভর ঘুম হয়নি বিদ্যাপতি, কেন? নীল মাধবের দর্শন করতে যাবেন বলে। সকালবেলায় যখন মহারাজ যেতে লাগলেন, যাওয়ার সময় হঠাৎ করে তিনি স্ত্রী ললিতাকে বললেন, ললিতা একটা কাজ করো, আমাকে কিছু সর্ষে দিয়ে দাও। ললিতা বলল, কিসের জন্য? বলে, দেখো ঠাকুর দর্শন করতে যাবো, খালি হাতে রাধে রাধে। যে মন্দিরে যাবেন কেউ কখনোই খালি হাতে যাবেন না। পয়সা হয়তো না থাকতে পারে, একটু ফুল নিয়ে যাবেন ভগবানের সেবার জন্য। ফুলটা তো প্রতি লোকের বাড়িতেই আছে, আর ভগবান এই জগন্নাথ এখানে মন্দিরে আছে সকলকে কৃপা করার জন্য। সব মন্দিরেই আমাদের ভগবান আছে, সেখানে ভগবান প্রাণ প্রতিষ্ঠা। তাই ভগবান শুধু আমরা বিবাহ ভাবলে হবে না, ভগবান দিকে কষ্ট করতে হবে। তাই বলেছে এখানে যে রাধে রাধে। জায়গা আছে সেখানে রাধে রাধে মাসি, রাধে রাধে। বন্ধু বাড়ি গেলে কখনো খালি হাতে খেতে কিছু না কিছু নিয়ে যেতে হয়। আমরা ও সবাই বোঝা যাচ্ছে মায়েরা, পুরোলে ক্ষমা করবেন, আমি আপনাদের সরকার। তখন বিদ্যাপতি বলে, আমি দর্শন করতে যাচ্ছি, আমার কাছে তো কিছু নেই, তুমি আমাকে কিছু শস্য কাপড়ে বেঁধে দাও। তখন ললিতা শস্য দিল, বিদ্যাপতি কোমরে বেঁধে চলেছেন। বিশ্বাবসু মহারাজ যাওয়ার সময় বলেছে, তোমার চোখ বন্ধ করে নিয়ে যাব। চোখের মধ্যে কাপড় বেঁধে মহারাজ নিয়ে যাচ্ছে। বিদ্যাপতি জানে চোখ বন্ধ করলে আমি তো রাস্তা চিনতে পারবো না। বিদ্যাপতি যখন চলছে বিছানা বিছানে আস্তে আস্তে করে দুটো একটি চাকরি করে রাস্তার সর্ষে ফেলে দিয়ে যাচ্ছে। যখন গিয়ে উপস্থিত হয়েছেন নীল মাধবের সম্মুখে, তখন চোখের কাপড় তুলেছে, সামনে নীল মাধব দর্শন করে একদম আনন্দ হয়ে গেছেন। আবার চোখ বেঁধে ফিরিয়ে নিয়ে এসেছেন। দেখতে দেখতে মহারাজ কিছুদিন পেরিয়ে গেল, বিদ্যাপতি আর কিছু বলেনি। দেখতে দেখতে পূর্ণিমা রাত্রি এসেছে। পূর্ণিমা রাত্রিতে একটু আলো হয়, তাই না? এদিকে মহারাজ ওই যে সর্ষে ফেলেছিল, প্রায় 10-15 দিন হয়ে গেছে। আস্তে আস্তে তার থেকে গাছ উঠে গেছে। পূর্ণিমা রাত্রিতে হঠাৎ করে বিদ্যাপতি বলেন, আমি একটু যাই ঘুরে আসি বলে সঙ্গে সঙ্গে মহারাজ ওই যে সর্ষে ফেলে ফেলে সেখান থেকে গিয়েছিলেন, সেখানে তো গাছ উঠে গেছে। ওই গাছ গুলোকে দেখতে দেখতে একদম চিহ্নিত করে সোজা গিয়ে পৌঁছে গেল কোথায়? নীল মাধবের কাছে। সেখানে গিয়ে একদম নীল মাধবের চরণে ধরে কাঁদতে লেগেছে, প্রভু আমি তোমাকে নিতে এসেছি, কত দিনের অপেক্ষা ছিল তোমাকে নেওয়ার জন্য। নীল মাধবকে যখনই মহারাজ নেওয়ার জন্য তিনি উত্থিত হয়ে ধরতে গেলেন, নীল মাধব অন্তর্ধান হয়ে গেলেন। অন্তর্ধান হতেই এবার কাঁদতে লেগেছেন, প্রভু একই তুমি অন্তর্ধান হয়ে গেলে, তুমি তো আজকে আমাকে আদেশ করেছিলে যে তুমি রাজার কাছে সেবিত হবে, তুমি অন্তর্ধান হলে কেন? নীল মাধব বললেন, বিদ্যাপতি আমি আর জায়গা ছেড়ে কোথাও যাব না। সন্তুষ্ট হয়েছি, কিন্তু প্রভু যদি আমি আপনাকে না নিয়ে যাই, তাহলে রাজা মনে করবে যে আমি আপনাকে বুঝিনি। এত দীর্ঘদিন পর্যন্ত এখান থেকে
আপনাকে না নিয়ে গেলে রাজা আমাকে দণ্ডিত করতে পারে। আমি কৃপা করে একবার আপনার সঙ্গে আপনি কৃপা করে একবার আমার সঙ্গে চলুন। নীলমাধব বললেন, কিন্তু মনে রাখবে আমি যাব, ওখানে গিয়ে থাকবো না। নীলমাধবকে নিয়ে উপস্থিত হলেন। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ, বলে রাধে রাধে, রাধে